এডভিন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলো অধ্যায় থেকে টপিক কি থাকবে, আলোর প্রতিসরণ, তার উপর একটা এলকিউ শিখবো। তো এলকিউ এ কি বলা আছে, অর্থাৎ প্রশ্নটা কি আছে সেটা শোনো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো এবং কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের ওপর নির্ভর করে। তো এই সম্পর্কটা শেখার আগে আমাদেরকে জানতে হবে, এই টার্মগুলোকেই আলাদা আলাদা করে আমাদের আগে শিখতে হবে যে আপেক্ষিক প্রতিসরাঙ্কই বা কি, পরম প্রতিসরাঙ্কই বা কি। প্রতিসরণ সম্পর্কে তোমরা জানো ভালো করেই, কারণ আগে আমি ভিডিওতে সেগুলো শিখিয়েছি। তো প্রতিসরণ বিষয়ে এটা তোমরা জানো, একটা মাধ্যম থেকে যদি অন্য কোনো মাধ্যমে আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটা কি হয়ে যায়, এই অভিলম্বের থেকে দূরে বা কাছে সরে আসে, যেখানে যাওয়ার কথা সেদিক থেকে যায় না। আমি ধরছি একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে ধরছি, তো এই ক্ষেত্রে কি হয়ে যায়, অভিলম্বের দিকে সরে আসে, এটা তোমরা জানো। তো এই ক্ষেত্রে প্রতিসরণ জিনিসটা কি, যে এক মাধ্যম থেকে আলো অন্য একটা মাধ্যমে আসছে, তার ফলে কতটা সরে যাচ্ছে, এইটাই তো প্রতিসরণের ঘটনা। এবার প্রতিসরাঙ্ক জিনিসটা কি সেটাও তোমরা জানো, স্নেলের সূত্র থেকে দেখেছিলে যে এই দুটো মাধ্যমে এই যে রশ্মিটা পড়ছে এর যে সাইনের অনুপাত দুটো কিসের, আপতন কোণের এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটাই কি ছিল, ধ্রুবক ছিল। সেই ধ্রুবক নিউকে কি বলা হয়, প্রতিসরাঙ্ক। অর্থাৎ কি, তাহলে প্রতিসরাঙ্ক হচ্ছে এই কোণের কিসের, এই যে প্রতিসরণ ঘটছে এই রশ্মির ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাকে আমরা কি বলে থাকি, মিউ দিয়ে ডিনোট করে থাকি বা প্রতিসরাঙ্ক বলে থাকি। তাহলে এখানে লিখে দিচ্ছি সাইন আই আর সাইন আর। আই কোনটা, আই হচ্ছে আপতন কোণ, আর প্রতিসরণ কোণটাকে আমরা ধরি আর, তাই তো। এই সাইন আই বাই সাইন আর এটা প্রতিসরাঙ্ক। এবার এই প্রতিসরাঙ্কেরও দুটো ভাগ আছে, একটা কি পরম এবং আপেক্ষিক। তো আপেক্ষিক আর পরম আমি দুটো ভাগে ভাগ করেছি কেন, আগে সহজে বুঝিয়ে বলি যে এই প্রতিসরণ কোথা থেকে কোথায় ঘটছে। অর্থাৎ আমি তো দুটো মাধ্যমে হচ্ছে বলেছি, এক মাধ্যমে নিশ্চয়ই হচ্ছে না, কারণ মাধ্যম যদি সেম থাকে তাহলে তো আলোক রশ্মির গতিবেগও সেম থাকবে, তাহলে তারা সেইভাবেই সেই পথ দিয়ে যাবে। আলাদা হলেই তবে তো সেটা একটা কোণে বেগবে, কারণ একটা মাধ্যম দিয়ে যত স্পিডে যেতে পারছে আরেক মাধ্যমে গিয়ে তার বেগ কমবে। সেম জায়গা হলে কি বেগ কমবে না? তো তো এই কারণে এই সাইন আই বাই সাইন আর এই যে মিউ এর প্রতিসরাঙ্কের কথা বলছি, তাহলে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে সেইটার হিসেবে আমরা প্রতিসরাঙ্কটা ধরবো। তো আপেক্ষিক অর্থাৎ কি, আপেক্ষিক মানে কি, তুলনা করা, একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের যদি বলি সেটাকে বলবো আপেক্ষিক। মানে ধরো তুমি পরীক্ষায় 98 পেলে, কিন্তু তোমার পাশের বাড়ির ছেলেটা 99 পেয়েছে। তো এবার এটা কি হবে, যে তার সাপেক্ষে যদি কম্পেয়ার করা যায় তাহলে তুমি 1 নাম্বার কম পেয়েছো, বা ওকে যদি তোমার সাপেক্ষে কম্পেয়ার করা যায় সে 1 নাম্বার বেশি পেয়েছে। এই যে তুলনা করা, এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক জিনিসটা সেম, যে একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্কটা কত বেশি বা কত কম, কত গুণ, সেটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক জিনিসটা কি, যে কার সাপেক্ষে একটা নির্দিষ্ট ভ্যালু, যেমন ধরো একটা পাশের গ্রেড আছে যে এত নাম্বারের ওপরে গেলে পাশ করে, এত নাম্বারের নিচে গেলে পাশ করছে না, তো সে পাশ করে গেছে, তার মানে পাশের থেকে এত বেশি পেয়েছে, ওটা কিন্তু একটা ফিক্সড ছিল ওই পরীক্ষাটার ক্ষেত্রে। তো এই পরম প্রতিসরাঙ্কটাও তেমন, এমন দুটো মাধ্যমকে ধরা হয় যেখানে আলোর বেগকে আমরা জানি, সেই অর্থাৎ কোন মাধ্যম হয় শূন্যস্থান নয় বায়ু মাধ্যম, এর সাপেক্ষে যে প্রতিসরাঙ্ক হয় অন্য মাধ্যমের তাকে কি বলা হয়, পরম প্রতিসরাঙ্ক। আশা করি সহজেই বুঝতে পেরেছো ব্যাপারটা। তো পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কি বুঝবো, যে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কি, অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলবো চরম প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক। যে কোনো একটা দিয়ে পরীক্ষায় যে কোনো একটা আসবে, পরম বা চরম, তো গুলালে চলবে না। তো এবার দেখো মিউ, আমি ধরো বলছি মিউজি। মিউজি মানে কি, মিউজি মানে হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক। কি প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আবার ধরো ধরলাম মিউ ডাব্লিউ, অর্থাৎ ওয়াটার, অর্থাৎ কি জলের পরম প্রতিসরাঙ্ক। তো এইটা কি হয়ে যাচ্ছে, বায়ু মাধ্যমের সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে। এটা কি দিয়ে করব, সাইন আই বাই সাইন আর। অর্থাৎ কি, বায়ু থেকে জলে যখন প্রবেশ করছে, আমি ধরো একে দেখাচ্ছি, এইটা হচ্ছে বায়ু, এইটা হচ্ছে জল। এখানে যখন আলোক রশ্মি প্রবেশ করে প্রতিসৃত হচ্ছে, তাহলে এই মাধ্যমের, এই জল মাধ্যমে কার সাপেক্ষে ধরছি, বায়ুর সাপেক্ষে জলের যে প্রতিসরাঙ্ক, ওটাকে আমি কি ধরবো, মিউ ডাব্লিউ, মানে পরম প্রতিসরাঙ্ক। বা সেম এটাকে যদি কাচের পরম প্রতিসরাঙ্ক ধরি, তাহলে বায়ু বা শূন্যস্থান এটা হিসেবেই করতে হবে। তো বায়ু মাধ্যম থেকে কাছে গেলে সেটা কাচের পরম প্রতিসরাঙ্ক। এটার মান কি, এই যে সাইন আই বাই সাইন আর, অর্থাৎ কি একটা মাধ্যমের কি
এইবার দুটো মাধ্যমের ক্ষেত্রে কেন বলছি ভালো করে দেখো, দুটো মাধ্যমে আসছে, ধরো বায়ু থেকে কাছে যাচ্ছে, তো এই আপতন কোণ এইটা কোন মাধ্যমের সাইনের অনুপাত? এটা একটা মাধ্যমের, বায়ু মাধ্যমের সাইনের অনুপাত। তো এইবার যেটা প্রতিসৃত হয়ে জল মাধ্যম থেকে বেরোচ্ছে, এটা কোন মাধ্যমের সাইনের অনুপাত? এটা জল মাধ্যমের সাইনের অনুপাত। অর্থাৎ আমি এই সংজ্ঞাটাকে এভাবেও কিন্তু বলতে পারি যে প্রথম মাধ্যমের কোণের সাইনের অনুপাত এবং দ্বিতীয় মাধ্যমের কোণের সাইনের অনুপাত, এটাকেও কিন্তু আমরা প্রতিসরাঙ্ক হিসেবে বলতে পারি। তো তাহলে এটা কেন বললাম বুঝতে পারলে, মানে কিন্তু সেই একই দাঁড়ালো যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটা, বা দুটো মাধ্যমের সাইনের কোণের যে কোণ উৎপন্ন করছে তার সাইনের অনুপাত। তো বিষয়টা তো আলাদা নয়, একই বিষয়। এবার যে কোনো সংজ্ঞা থাকলে যে এটা ভুল ওটা ঠিক তা না, এই দুটোই হতে পারে সংজ্ঞায়। তো এবার দেখে নাও কি বললাম। তাহলে এই যে মিউ জি বা মিউ ডাব্লিউ এর ক্ষেত্রে, জলের ক্ষেত্রে যখন ধরছি সাইন I1/sin R1, দুটো ছবি এঁকে দেখাচ্ছি। এটা ধরো কি হয়েছে, বায়ু থেকে কাছে, এটা ধরো বায়ু থেকে জলে। তো এটাকে আমি ধরে নিচ্ছি বায়ু থেকে জলে I1 এবং এটা R1, এটাকে ধরে নিচ্ছি I2, এটা R2। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে, sin I2/sin R2, তাই তো? এইবার দেখো পরম প্রতিসরাঙ্ক বুঝে গেছো, এইবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ধরো আমি কি দেখলাম, জল এবং কাচের দেখেছি পরম অর্থাৎ বায়ুর সাপেক্ষে। এইবার যদি আমি বলি যে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের, যেটাকে আমরা কি বলি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। দেখেছো তোমরা এই জায়গাটা? এইবার ভালো করে দেখো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমি এই জল আর কাচ দিয়ে যেহেতু বোঝাচ্ছিলাম, এটা দিয়েই বলি যে জলের সাপেক্ষে কাচের বলতে পারি বা কাচের সাপেক্ষে জলের। এবার যার সাপেক্ষে বলবো মানে তাকে আমি ফিক্সড হিসেবে ধরেছি, যে তার সাপেক্ষে তুমি ভালো না খারাপ সেটা আমি বিচার করছি। সেরকম ধরো জলের সাপেক্ষে কাচ বেশি না কম সেটা বিচার করব। ধরো বললাম যে জলের সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটা কিভাবে লিখবো, কার বের করতে চাইছি, কাচের, তাকে কোন দিকে লিখবো, মিউ জি দিয়ে ডিনোট করবো, অর্থাৎ এটা কার, কাচের। কার সাপেক্ষে, ডাব্লিউ, অর্থাৎ জলের সাপেক্ষে কাচের কেমন। ঠিক এইভাবে কিন্তু এই যে 1 μ 2 লেখে এখানে অনেকে গুলিয়ে ফেলে যে কোন মাধ্যমের সাপেক্ষে কোনটা। কার বলেছে দেখো ভালো করে, এই সাইডে μ2 কার, দ্বিতীয় মাধ্যমের। কার সাপেক্ষে, সেটা হচ্ছে একের সাপেক্ষে দুইয়ের কি হয়, এটা ভালো করে বুঝতে হবে। তো এইবার দেখো ওমেগা মিউ জি, এর ক্ষেত্রে কি হয়ে যায়, এইটা কি দিয়ে আমি বলেছি যে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কেমন, সেটা কিভাবে ডিনোট করবো ভালো করে দেখো। তাহলে কার মিউ জি এর আমি বের করতে চেয়েছি, কিন্তু কার তুলনায় বড় বা ছোট সেটা আমি জানতে চাইছি, কাকে ফিক্স ধরেছি, মিউ ডাব্লিউর সাপেক্ষে। অর্থাৎ এর প্রতিসরাঙ্কের, জলের প্রতিসরাঙ্কের সাপেক্ষে কাচেরটা কত গুণ বেশি বা কম। তাহলে এটাই কি বেরিয়ে গেল, এটাই বেরিয়ে গেল আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কার আপেক্ষিক প্রতিসরাঙ্ক বেরিয়ে গেল, বেরোলো কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে। তাহলে এই দেখো পরম প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করে আমি বের করছি, যে যাকে আমি মেন ধরেছি মানে যাকে ফিক্স ধরেছি তাকে নিচে রেখে ওপরে কাকে রাখবো, রেখেছি যারটা বের করতে হবে সে বড় না কত গুণ বড় বা কত গুণ ছোট সেটা বের করেছি। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা কি। এবার যদি তোমরা এই যে মাধ্যমটাকে 1 এবং 2 ধরে নাও, আমার মতো জল বা কাচ না ধরে নাও, তাদের ক্ষেত্রে কি হবে এটা ভালো করে দেখো, μ2 এর বার করবো সাপেক্ষে কার, μ1 এর। তাহলে এইটাই হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। তাহলে ভালো করে দেখে নাও যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক কি লিখবো। প্রথম মাধ্যমের সাপেক্ষে যদি দ্বিতীয় মাধ্যমের হয় তাহলে কি লিখবো, প্রথম মাধ্যমের দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। বা যদি জল থেকে কাচ মাধ্যমের বের করতে চাও জলের সাপেক্ষে, তাহলে কি লিখবো, যে দেখো কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই কার সাপেক্ষে, জল মাধ্যমের। ঠিক সেম ভাবে যদি জি মিউ ডাব্লিউ অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক বের করতে চাও কাচের সাপেক্ষে, তাহলে কি লিখবো, যারটা বের করতে চাও মিউ ডাব্লিউ এবং যার মাধ্যমে সেটাকে মিউ জি অর্থাৎ কাচের প্রতিসরাঙ্ক। তো বুঝতে পারলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। এরপর দ্বিতীয় প্রশ্নটাই কি বলেছে, যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করবে, এই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে অবশ্যই। কারণ এই যে কি বললাম যে জল থেকে কাছে যাচ্ছে যখন, তখন এটা কিভাবে প্রতিসরাঙ্ক হবে, এবং কাছ থেকে যদি জলে যায় তাহলে সেই মাধ্যমে কি ঘনত্ব আলাদা হয়ে যাচ্ছে, প্রতিসরণের পরিমাণ আলাদা হয়ে যাচ্ছে। প্রতিসরণের পরিমাণ আলাদা হচ্ছে মানেই কি হয়ে যাচ্ছে, এই যে সাইনের আর এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে প্রতিসরাঙ্কের মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বা আবার কাচের জায়গায় যদি অন্য কোনো মাধ্যম ইউজ করো, তাহলে প্লাস্টিক ইউজ করো, তো এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে,
সব জায়গায় প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? আর কিসের ওপর? এই যে আলোটা পড়ছে তার বর্ণের ওপর, অর্থাৎ আলোর যে এতগুলো বর্ণ কোন বর্ণের ওপর নির্ভর করছে, হলুদ, লাল, এই প্রত্যেকটার জন্য কিন্তু মাধ্যমের প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়। তো এখানে বলে রাখি যে লাল বর্ণের জন্য প্রতিসরাঙ্ক সব থেকে কি হয়, কম হয়, এবং সব থেকে বেশি প্রতিসরাঙ্ক কার জন্য হয়, বেগুনির জন্য হয়। আর একটা কিসের ওপর নির্ভর করে, আর একটা নির্ভর করে এই মাধ্যমের উষ্ণতার উপর, অর্থাৎ এই মাধ্যম দুটোতে কি উষ্ণতা আছে তার উপর। কেন নির্ভর করছে ভালো করে দেখো, এই যে বায়ুমণ্ডলে ধরো বায়ু থেকে জলে আসছে, যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে কিন্তু ঘনত্ব কিছুটা কমে যায়, ঘনত্ব কমে গেলে কি হয়ে যাবে, প্রতিসরাঙ্কও কমে যাবে। তো এই তিনটে বিষয়ের ওপর কিন্তু নির্ভর করে। তো আশা করি তোমরা এই প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছো। যদি এই অধ্যায়ের অন্য কোনো বিষয় থেকে কোনো সমস্যা থেকে থাকে, অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্টে করো, তাহলে সেই উত্তরটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজটি হলো এডুইন্স, সেটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.